আজ শুরু হচ্ছে হামির বিশেষ টিকাদান কর্মসূচি। প্রথম পর্যায়ে উচ্চ ঝুঁকিপূর্ণ ৩০ উপজেলায় ৬ থেকে ৫৯ মাস বয়সী শিশুদের দেয়া হবে প্রতিষেধক। ৩০টা উপজেলা শুরু করা মানে আমাদের কার্যক্রম শেষ না। ফার্স্টে শুরু করতেছি ৬ মাস থেকে ৫৯ মাস, যেটাতে এখন অ্যাটাকটা বেশি, এটাকে আমরা এখন টিকাদান করব। কেরানীগঞ্জের লাইটার কারখানায় ভয়াবহ আগুনে ৬ জনের মরদেহ উদ্ধার। রাতভর চলেছে উদ্ধার অভিযান। নিখোঁজদের সন্ধানে পরিবারের অপেক্ষা। মালিক পক্ষের গাফিলতি আছে অবশ্যই। এই প্রতিষ্ঠানে আমরা নোটিশ দিয়েছি এবং তাদেরকে বারবার পরামর্শ দেওয়া হয়েছে যে অগ্নি নির্বাপনের পূর্ণাঙ্গ ব্যবস্থা রাখার জন্য। দ্বিতীয় যুগে পা রাখল দর্শক নন্দিত যমুনা টেলিভিশন। প্রতিষ্ঠা বার্ষিকীতে সাদাকে সাদা এবং কালোকে কালো বলার প্রত্যয়। ২৪-এর আন্দোলনের সময় কিন্তু আমরা যমুনা টেলিভিশনের উপর নির্ভর ছিলাম, কারণ মাঠ থেকে ওরা একদম সঠিক নিউজটা দিয়েছে। যমুনা টিভির নিউজ, লাইভ নিউজগুলো আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগে সবসময়। আমার মনে আছে 2018 সালে এবং 24 সালে ইলেকশনে ওরা যেভাবে সাহসিকতার সাথে নিউজগুলো প্রেজেন্ট করেছিল, এটা সত্যিই কমেন্ডেবল। দল পুনর্গঠন করে দ্রুত রাজপথে সক্রিয় হওয়ার পরিকল্পনা বিএনপির। গণভোটের রায় বাস্তবায়ন না হলে কঠোর প্রতিরোধের হুঁশিয়ারি বিরোধী দলীয় নেতার। রাজশাহীতে আটকে থাকা 5টি ফ্লাইওভারের কাজ দ্রুত শেষ করার লক্ষ্য। চট্টগ্রামে 7 বছরেও চালু হয়নি সিডিএর সল্ট গোলা শপিং মল। বিডার 180 দিনের কর্মপরিকল্পনা। কৃষি, চামড়া, ঔষধ খাতে বিনিয়োগ আনার লক্ষ্য। পর্যটনেও থাকছে বাড়তি মনোযোগ। চীন বলেন, দক্ষিণ কোরিয়া বলেন, জাপান বলেন, এই হটস্পটটা ইজ ভেরি ভেরি হাই প্রবাবল ফর আস। জ্বালানি সরবরাহ এবং অর্থ সরবরাহ যদি বলি, যে ফাইন্যান্সিয়াল মার্কেটস, এই তিনটা জায়গাতেই আসলে স্টেবিলিটি দরকার। জমকালো আয়োজনের সংবর্ধনা পেলেন যুব সাফ চ্যাম্পিয়নরা। ছাদ খোলা বাসে ভালোবাসায় সিক্ত হলেন মিঠু সুলিভানরা। সবার টিমমেটদের ভিতরে অনেক কনফিডেন্স ছিল যে আমরা চ্যাম্পিয়ন হতে পারবো। আমরা চ্যাম্পিয়ন হয়েছি, চ্যাম্পিয়ন হয়ে দেশে। নিখোঁজ পাইলটের খোঁজে ইরান যুক্তরাষ্ট্রের অভিযান অব্যাহত। হরমুজ প্রণালী নিয়ে ফের 48 ঘন্টার আলটিমেটাম ট্রাম্পের। অসহায় ও দিশেহারা উল্লেখ করে তেহরানের প্রত্যাখ্যান। আমন্ত্রণ যমুনা নিউজে, আপনাদের সঙ্গে থাকছে আমি মারফি রহমান। এতক্ষণ শিরোনাম দেখছিলেন। আজ থেকে শুরু হামির বিশেষ টিকাদান কর্মসূচি। 6 মাস থেকে 59 মাস বয়সী শিশুরা এই টিকা পাবে। কেউ আগে টিকা পেয়ে থাকলেও ক্যাম্পেইনে টিকা নিতে পারবে। শনিবার দুপুরে স্বাস্থ্য মন্ত্রণালয় সংবাদ সম্মেলনে এসব তথ্য জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন। স্বাস্থ্যমন্ত্রী জানান, অসুস্থ শিশুকে হামের টিকা দেওয়া হবে না, তবে হামে আক্রান্ত শিশুদের খাওয়ানো হবে ভিটামিন এ ক্যাপসুল। তিনি বলেন, সারা দেশ নয়, প্রথম পর্যায়ে টিকা দেওয়া হবে 30টি উচ্চ ঝুঁকিপূর্ণ এলাকায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আজ থেকে এই বিশেষ টিকা কর্মসূচি শুরু হচ্ছে। 18টি জেলায় 30 উপজেলায় ক্যাম্পেইন চলবে। এসব এলাকায় হামের সংক্রমণ সবচেয়ে বেশি। পরে দেশের অন্য এলাকাতেও শুরু হবে কর্মসূচি। 30টা উপজেলা শুরু করা মানে আমাদের কার্যক্রম শেষ না। আমরা এটাকে, যেহেতু এখানে প্রবল আকার ধারণ করেছে, এটাকে আমরা কন্ট্রোলে নিয়ে বাকিগুলিতে আমরা কাজে অগ্রসর হব ইনশাল্লাহ। কোনোটাই থেমে থাকবো না। ফার্স্টে শুরু করতেছি 6 মাস থেকে 59 মাস, যেটাতে এখন অ্যাটাকটা বেশি, এটাকে আমরা এখন টিকাদান করব। হাম উপসর্গ নিয়ে সাতক্ষীরায় হাসপাতালে ভর্তি শিশুরা। এখন পর্যন্ত শনাক্ত 1 জন। উপসর্গ নিয়ে চিকিৎসা নিয়েছে 117 শিশু। এ নিয়ে উদ্বিগ্ন অভিভাবকরা। এদিকে উদ্বিগ্ন না হওয়ার পরামর্শ দিয়েছেন জেলা সিভিল সার্জন। বলছেন, রয়েছে পর্যাপ্ত প্রস্তুতি।
দেখা দিয়েছে হামের প্রাদুর্ভাব। শিশুর জ্বর, কাশি, শরীরে লালচে বর্ণ নিয়ে হাসপাতালে ছুটছেন স্বজনরা। সাতক্ষীরায় ছড়িয়েছে উদ্বেগ। বাচ্চাদের যে টিকাগুলো দেয় সব আমার ডোজগুলো সব কমপ্লিট করা আছে, তো কেন যেন হচ্ছে হাম এটা বুঝতে পারতেছি না। সর্দি কাশি জ্বর আর এই আজকে বললো যে হাম বেরিয়েছে তাই জায়গায় দিয়েছে। হামের চিকিৎসার জন্য সদর হাসপাতালে করা হয়েছে আইসোলেশন ওয়ার্ড, যেখানে উপসর্গ নিয়ে ভর্তি 9 শিশু। চলছে চিকিৎসা। আমার মানে জ্বর সেরে যাওয়ার পরপরই হাম বেরোইছে মুখে, তো অল্প দেখছে আর নিয়ে চলে আসছে, এবার দেখে সারা গা বেরোইছে। অনেকে টিকা দিয়া দেয় না, বলে কি বাচ্চাদের কিছু হবে না, অথচ এরা দেওয়ার কর্তব্য আমাদের দিতে হয়। গেল 3 মাসে হাম উপসর্গ নিয়ে জেলা সদর সহ উপজেলা হাসপাতালে চিকিৎসা নিয়েছে 117 শিশু, জানিয়েছে স্বাস্থ্য বিভাগ। শিশুর বাড়তি যত্ন নেয়ার পরামর্শ দিচ্ছেন শিশু বিশেষজ্ঞ। যে কোনো ধরনের জ্বর, হামের র্যাশের বাচ্চাগুলো আলাদা রাখা, আইসোলেটেড রাখা এবং বাচ্চাগুলোকে অন্য বাচ্চাদের সংস্পর্শে না আসতে দেওয়া। এ পর্যন্ত হাম পজিটিভ পাওয়া গেছে মাত্র 1 জন। জেলায় ভ্যাকসিন মজুদ রয়েছে 5000। চিকিৎসার জন্য রয়েছে পর্যাপ্ত প্রস্তুতি। উদ্বিগ্ন না হওয়ার কথা বলছেন সিভিল সার্জন। কোনোভাবে কোনো উদ্বেগ প্রকাশ করার কোনো দরকার নাই, কারণ আমাদের পর্যাপ্ত প্রস্তুতি আছে, পর্যাপ্ত স্বাস্থ্যকর্মী আছে এবং আমরা কোনো লেভেল থেকে যেন বাদ না পড়ে, কোনো বাচ্চা সন্দেহজনক কেউ যেন বাদ না পড়ে, তার জন্য আপনারা জানেন আমরা উপজেলা লেভেলে প্রতিটা বাড়িতে বাড়িতে কর্মচারী পাঠাইছি। সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতাল পরিচালক জানিয়েছেন 20 বেডের আলাদা আইসোলেশন ওয়ার্ড করা হয়েছে হামের চিকিৎসার জন্য। সেখানে ভর্তি রয়েছে 2 রোগী। রক্ত পরীক্ষার জন্য পাঠানো হয়েছে ঢাকায়। চিকিৎসার জন্য রাখা হয়েছে সব ধরনের প্রস্তুতি। আকরামুল ইসলাম, যমুনা নিউজ, সাতক্ষীরা। কেরানীগঞ্জে ভয়াবহ আগুনে 6 জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। স্বজনদের অভিযোগ, নিখোঁজ অনেকেই। প্রায় 2.5 ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস। শনিবার সারা রাত উদ্ধার অভিযান চালিয়েছে ফায়ার সার্ভিস। নিখোঁজদের উদ্ধারে আজও চলবে উদ্ধার অভিযান। ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক কামরুল হাসান জানান, 70% জায়গায় অভিযান সম্পন্ন হয়েছে। শ্রমিকদের অনেকে নিখোঁজ আছে এমন দাবি করে পুড়ে যাওয়া কারখানার সামনে স্বজনরা অপেক্ষা করছেন। কারখানার উপস্থিতির তালিকা যাচাই করে দেখছে ফায়ার সার্ভিস। আজ উদ্ধার কাজ চালানো হবে। এর আগে গতকাল দুপুর 12টার দিকে লাইটার কারখানায় আগুন লাগে। প্রায় 2.5 ঘন্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস। আমরা মোটামুটি প্রায় 70-75% এরিয়ার সার্চিং কাজ শেষ করে ফেলছি। সর্বশেষ যে ডেড বডিটা পাওয়া গেছে সেটা আমরা একেবারে এই যে বিল্ডিংয়ের যে পাশে একটা ভবন দেখতে পাচ্ছেন, টিন শেড, এটা স্টিল স্ট্রাকচার, একেবারে ওই কর্নারে। মিসিং কমপ্লেন আছে অল্প বিস্তর, বাট কোনো নির্দিষ্ট সংখ্যা এমন নাই যে আমার এখানে 10 জন মিসিং আছে, 5 জন মিসিং আছে, এমন কোনো সংখ্যা নাই। বাট কেউ এসে বলতেছে আমার লোক পাচ্ছি না। প্রিয় দর্শক, আপনাদের ভালো লাগার ভালোবাসার যমুনা টেলিভিশন দ্বিতীয় যুগে যাত্রা করলো আজ। এই মাহেন্দ্রক্ষণে আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানানোর ভাষা নেই আমাদের। শুধু ঘোষণা করতে চাই, টিম যমুনার দায়বদ্ধতা শুধু দর্শকের কাছে। সত্যকে সত্য, মিথ্যাকে মিথ্যা বলার যে ব্রত নিয়ে চলেছি আমরা, সে পথ মসৃণ না হলেও থাকতে চাই অবিচল। সবার আগে সঠিক তথ্য গভীর থেকে তুলে আনার সাধনায় আমাদের মাথায় তুলেছেন আপনারা। পরিস্থিতি যত কঠিনই হোক, টিম যমুনা সে পথে হেঁটে যেতে চায় বিচ্যুতিহীন। মাহফুজ মিঠুর ক্যামেরায়, বাকিটা সুমাইয়া ঐশী রিপোর্টে থাকছে। আরেকটা নতুন সকালের শুরু। অবিকল তথ্য, সার্জারির এই পদ্ধতিকে বলা হয় ইলজার্ভ। নির্ভীক সাহস, এটি করছেন রনি নামের এই ব্যক্তি, যিনি 8ম শ্রেণী পাস। আর অনেকখানি ভরসা। যমুনা শুধু একটি টেলিভিশন চ্যানেল নয়, সাধারণ মানুষের জীবনের একটি অংশ। এনায়েত হোসেনের এই অবসর জীবনে তেমনই এক স্মৃতির অংশ যমুনা টেলিভিশন। আমার এখনো মনে আছে সেই নারায়ণগঞ্জের 14 সালের সেই ঘটনাটা, যেটা কি বিভৎস
লাইভ হচ্ছিল, আমি বসে পড়লাম এবং টিভি খুলে যেটা দেখলাম অত বিভৎস আমার জীবনে আমি আর কখনো দেখিনি। তারা বলতেছে এই লাশ, 2টা লাশ পাওয়া গেছে এবং কচুরিপানার ভিতরে সেই লাশগুলো ভেসে আছে। ওটা দেখে আমার এখনো স্মৃতিপটে ওই স্মৃতিগুলো রয়ে গেছে। এক যুগের যাত্রা শেষে এবার পদার্পণ দ্বিতীয় যুগে। এনায়েত হোসেনের মতো পরবর্তী প্রজন্মের উত্তরসূরিদের কাছেও যমুনা টেলিভিশন এক নির্ভরতার নাম। আমার মনে আছে 2018 সালে এবং 24 সালে ইলেকশনে ওরা যেভাবে সাহসিকতার সাথে নিউজগুলো প্রেজেন্ট করেছিল, এটা সত্যি কমেন্ডেবল। এই এক যুগের পথ চলায় যমুনা টেলিভিশনের সাহসের সাক্ষী তরুণরাও। দেশের প্রতিটি কোণার সংবাদ, অনিয়ম, বিশ্ব পরিস্থিতি, খেলার মাঠ সহ সব সংবাদে যমুনাতে নির্ভরতা তাদের। 24-এর অভ্যুত্থানের নিদারুণ সে দুঃসময়েও এই তরুণরা আয়না খুঁজে পেয়েছিল যমুনার পর্দায়। 2024 সালে জুনে গণ অভ্যুত্থানটা আমাদের জন্য অনেক হার্শ একটা জিনিস ছিল। ওই সময় বিভিন্ন টিভি চ্যানেলে বিভিন্ন তথ্য দেওয়া ছিল, কিন্তু সেই সময় আমাদের মনে হয়েছে যে যমুনা টিভির নিউজগুলো একটু ডিফারেন্ট, একটু ট্রুথফুল। 24-এর আন্দোলনের সময় কিন্তু আমরা কিন্তু যমুনা টেলিভিশনের উপর নির্ভর ছিলাম, কারণ মাঠ থেকে ওরা একদম সঠিক নিউজটা দিয়েছে। ঘরে বসে যেভাবে সঠিক তথ্যগুলো পেয়েছি, এই জন্য তো যমুনা টেলিভিশনকে অনেক ভালো লাগে। এখানে আসলে নিউজগুলো আমার মনে হয় খুব বেশি অথেন্টিক হয়। যমুনা টিভির নিউজ, লাইভ নিউজগুলো আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগে সবসময়। আমার ফেভারিট হচ্ছে স্পোর্টসের যতগুলো নিউজ আছে। যমুনা টিভির সব খবরের প্রোগ্রামটা আমার কাছে খুব ভালো লাগে। পক্ষপাতহীনভাবে উপস্থাপনাটা আমার ভালো লাগে। তরুণ প্রজন্ম যারা রয়েছে আমরা সবাই যমুনা টেলিভিশনকে ভালোবাসি। যমুনা টেলিভিশন নির্দিষ্ট কোনো প্রজন্মের নয়, নির্দিষ্ট কোনো শ্রেণী কিংবা নির্দিষ্ট কোনো পক্ষের নয়। বলে গেছে, বলে যায় সব শ্রেণী পেশার নাগরিকের কথা। দেশ বিদেশের প্রতিটি কোণায় যত অন্যায্যতার স্রোত, যমুনা টেলিভিশন নির্ভীক নাবিকের মতো তরি বেয়ে চলে সেই স্রোতের ঠিক বিপরীতে। তাই তো কোটি প্রাণের ভালোবাসা আর ভরসায় উচ্চারিত হয় যমুনা টেলিভিশনের নাম। যমুনা নিউজ দেখি, যমুনা টিভি দেখতে আমার ভালো লাগে। যমুনা টিভির আইডেক্সটা আমার কাছে ভালো লাগে। সংবাদের ক্ষেত্রে প্রবাসীদের আস্থার জায়গা যমুনা টেলিভিশন। বিদেশ থেকেও আমরা যমুনা টিভি দেখি। আব্বু যখনই বাড়িতে থাকে বা কাজে থেকে যখনই বাসায় ফিরে, এই বিকেল থেকে সন্ধ্যা অবধি পর্যন্ত তার সারা দিন মানে জাস্ট যমুনার বিভিন্ন নিউজ। আইডেক্স যেটা ইন্টারন্যাশনাল, ওইটা খুব ভালো লাগে, সারাক্ষণই দেখি আমরা বাসায়। বস্তুনিষ্ঠ সংবাদ আমরা পাই যমুনা টিভিতে। যমুনা টিভির যে নিউজগুলো বা যে প্রতিবেদনগুলো হয়, এটা বর্তমান সামঞ্জস্যপূর্ণ বা ওনারা ভালো নিউজ করে থাকেন। আমার দোকানের ম্যাক্সিমাম কাস্টমার যারা আছে তারা বললে টিভি ছাড়লে যমুনাতেই আমরা দেখা হয়। সবসময় অগ্রগণী একটা ভূমিকা থাকে যে দেশে চলমান পরিস্থিতি, দেশের শেয়ার বাজার, দেশের রাজনীতি। যমুনা টেলিভিশনের যে ইউটিউব চ্যানেল আছে, সেখান থেকে আমি বিভিন্ন খবর আমি দেখি। যমুনা টিভিটা ভালো, আমরা সবার আগে খবরটা আমরা জানতে পারি। কাজের মাঝে যমুনা টিভির খবরটাই বেশি দেখা হয়। দেশ এবং দেশের বাইরে বাংলাভাষীদের এই ভরসার জায়গাটা একদিনে তৈরি হয়নি। একমাত্র যমুনা টিভি ছাড়া কোনো চ্যানেল ছাড়া নেই, একমাত্র এই চ্যানেলটা ছাড়া। শুধু একটি পট পরিবর্তন বা একটি অভ্যুত্থান নয়, প্রতিটি বাঁকে যত ঝুঁকি, যত বাধা আর স্রোতের তীব্রতা, যমুনা টেলিভিশন এগিয়ে গেছে অদম্য চিত্তে। সবকিছুকে তুচ্ছ করে যমুনা টেলিভিশনের ধ্যান এবং জ্ঞান এদেশের মাটি ও মানুষ। যুগান্তরের এই মুহূর্তেও টিম যমুনার ভরসা, নিজেদের পেশাদারিত্ব আর দর্শকের বুক ভরা ভালোবাসা। শুধু সেটে নয়, 3 কোটি সাবস্ক্রাইবারের একমাত্র ইউটিউব চ্যানেল হিসেবে বাংলাদেশকেও যমুনা তুলে ধরেছে নতুন সিঁড়িতে। আপনাদের এই ভরসা এবং হাসি মুখগুলোই আমাদের এগিয়ে চলার শক্তি। এভাবে আমরা অনেকটা দূর এগিয়ে যেতে চাই, এগিয়ে রাখতে চাই। শুধু একটি যুগ নয়, যুগ যুগান্তর ধরে যমুনা টেলিভিশন সবসময় সত্যের পথে। সুমাইয়া ঐশী, যমুনা নিউজ, ঢাকা। দ্রুত সময়ের মধ্যে পুনর্গঠন করে দলকে রাজপথে সক্রিয় করাই এখন বিএনপির অগ্রাধিকার বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দলের স্থায়ী কমিটির বৈঠকে তিনি এই কথা জানান। শনিবার রাত 8:30টায় গুলশানে দলের চেয়ারম্যানের রাজনৈতিক কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর প্রথমবারের মতো বৈঠকে বসেন দলটির স্থায়ী কমিটির সদস্যরা।
বৈঠকে সভাপতিত্ব করেন বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। দলকে সাংগঠনিকভাবে গতিশীল করতে নির্বাচিত হয়ে সরকার গঠনের ৪৭ দিনের কর্মসূচি নিয়ে আলোচনা করেন তারা। একই সাথে আগামী কয়েক মাসের মধ্যে কাউন্সিল আয়োজনের লক্ষ্য নির্ধারণ করেন তারা। রাজনৈতিক সাংগঠনিক কর্মকাণ্ডগুলোকে বিস্তৃত করার জন্য ভবিষ্যতে খুব দ্রুত কিভাবে আমরা দলকে কাউন্সিলের দিকে নিয়ে যেতে পারি সে বিষয়ে আলোচনা হয়েছে এবং আমরা পুরো বিষয়টাই সাংগঠনিক ছিল। আমরা মনে করেছি যে খুব দ্রুতই আমরা চেষ্টা করব যে যত দ্রুত পাওয়া যায় কাউন্সিলের দিকে যাওয়ার জন্য, এটা সম্পর্কে আমাদের আলোচনা হয়েছে। জনগণের অধিকার লঙ্ঘিত হলে রাজপথে কঠোর প্রতিরোধের হুঁশিয়ারি দিয়েছেন বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান। জুলাই বিপ্লবের চেতনা রক্ষায় সরকারকে জনবিরোধী কর্মকাণ্ড থেকে সরে আসার আহ্বান জানান তিনি। রাজধানীর পীরের বাগে ঈদ পুনর্মিলনী ও গণসংবর্ধন অনুষ্ঠানে ডাক্তার শফিকুর রহমান বলেন, জুলাই অভ্যুত্থানের মধ্য দিয়ে এই সরকার ক্ষমতায় এলেও তারা জনগণকে দেয়া ওয়াদা ভুলে গেছে। জ্বালানি সংকট নিয়ে সরকারের বক্তব্যকে বিভ্রান্তিকর আখ্যা দিয়ে তিনি বলেন, দেশ তেলের উপর ভাসছে এমন দাবি বাস্তবতা বর্জিত। ডিজিটাল ক্লাসের নামে তরুণ প্রজন্মকে ধ্বংসের হাত থেকে রক্ষায় জনগণকে সাথে নিয়ে জুলাই সনদের সব দাবি আদায়ের ঘোষণা দেন বিরোধী দলীয় এই নেতা। যদি আমরা সহযোগিতা করার চেষ্টা করার পর সরকার আমাদের সহযোগিতা গ্রহণ না করে, সংশোধন না হয়, মানুষের অধিকার এবং ক্ষতি করতেই থাকে অধিকার কেড়ে নিয়ে, আমরা তখন প্রতিবাদ করব এবং প্রয়োজনে আমরা প্রতিরোধ করব। নোয়াখালীতে কিশোর গ্যাংয়ের হামলায় সেলিম নামের একজন নিহতের অভিযোগ উঠেছে। শনিবার সন্ধ্যায় মাইজদির দাঁতপুর ইউনিয়নের গৌরীপুর গ্রামে এই ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয়রা জানায়, নিহত সেলিমের ছেলে অন্তরের সাথে স্থানীয় কয়েকজন কিশোর সজল, শাওন, ফাহাদ ও রিয়াজের আগে থেকে বিরোধ ছিল। শনিবার দুপুরে এ নিয়ে মোবাইলে অন্তর ও সজলের বাগবিতণ্ডা হয়। পরবর্তীতে সন্ধ্যায় সেলিমের বাড়ির সামনে গিয়ে অন্তরের উপর ইট পাটকেল নিক্ষেপ করে সজল ও তার সহযোগীরা। এ সময় অন্তরের বড় ভাই শাকিল এগিয়ে গেলে পরিস্থিতি উত্তপ্ত হয়। খবর পেয়ে নিজের দোকান থেকে বেরিয়ে ঘটনাস্থলে যান অন্তরের বাবা সেলিম। স্বজনদের অভিযুক্তরা তাকে মারধরের এক পর্যায়ে মাথায় আঘাত পায়। ঘটনাস্থলে অচেতন হয়ে পড়েন সেলিম। উদ্ধার করে হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে পুলিশ। মাঝপথে দীর্ঘায়িত হওয়া ফ্লাইওভার নির্মাণ প্রকল্পের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলেছেন রাজশাহী সিটি কর্পোরেশনের নবনিযুক্ত প্রশাসক। যদিও নগরবাসীর দুর্ভোগ এড়াতে চলমান প্রক্রিয়ায় অসম্পূর্ণ কাজগুলো দ্রুত সময়ে শেষ করার পরিকল্পনা নিয়েছেন তিনি। এরই মধ্যে এ বিষয়ে স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে সবুজ সংকেত মিলেছে। রাজশাহীতে নির্মাণাধীন 5টি ফ্লাইওভার এখন যেন ভোগান্তির অন্য নাম। প্রায় 4 বছর ধরে প্রকল্পের কাজ চলছে ঢিমে তালে। গত 1.5 বছরে কাজের গতি আরও কমেছে। দীর্ঘ সময় ধরে ভাঙাচোরা রাস্তা আর যানজটে নাকাল নগরবাসী। একটা ফ্লাইওভার করতে এত টাইম লাগে আমাদের ধরুন যে সংসার আছে, এই যে রাস্তাঘাটে যানজট বেঁধে গেছে, চলাফেরার অত্যন্ত সমস্যা। একবারে স্লো, কাজ বন্ধ হচ্ছে এরকম। দ্রুত কাজ হলেও আমরা ভালো চাই, চলাফেরা সবসময় ভালো হবে। ফ্লাইওভারটা না হলেও চলতো এখানকার, এতে করে এখানে অনেক অ্যাক্সিডেন্টও ঘটছে। রাজশাহীতে যানজট কমানোর লক্ষ্যে 2019 সালে নগরীতে 7টি ফ্লাইওভার নির্মাণের সিদ্ধান্ত নেওয়া হয়। সমন্বিত নগর উন্নয়ন প্রকল্পের আওতায় 5টি ফ্লাইওভারের মোট নির্মাণ ব্যয় 494 কোটি টাকা। সিটি কর্পোরেশন বলছে, প্রথম ফ্লাইওভারের কাজ শেষ হয়েছে 65%, দ্বিতীয়টির 70, তৃতীয়টির 80 এবং চতুর্থ ও পঞ্চমটির কাজ শেষ হয়েছে 30%। বিপুল অর্থের এই ফ্লাইওভার এত দ্রুত প্রয়োজন ছিল না বলে মনে করেন রাজশাহী সিটি কর্পোরেশনের নবনিযুক্ত প্রশাসক। দীর্ঘদিন ধরে নির্মাণ কাজ চলায় শহরের স্বাভাবিক পরিবেশ বিঘ্ন ঘটেছে। তারপরেও চলমান প্রক্রিয়ার অংশ হিসেবে দ্রুত এসব কাজ শেষ করার পরিকল্পনার কথা জানান তিনি। ফ্লাইওভারটাই আসলে আমাদের এমনভাবে তৈরি করা হয়েছে যেটি আমাদের এত তাড়াতাড়ি হয়তো সিটি কর্পোরেশনের আমাদের এই নাগরিকদের জন্য প্রয়োজন ছিল না। এই প্রকল্পটি বাস্তবায়ন করতে হলে এই বছরেই আমাদেরকে শেষ করতে হবে। এদিকে নতুন প্রশাসকের নেতৃত্বে দ্রুত সময়ের মধ্যেই সিটি কর্পোরেশনের চলমান ফ্লাইওভারগুলোর কাজ শেষ করার আশ্বাস দিয়েছেন পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী। আমরা কাজ শুরু করেছি, আমরা চেষ্টা করছি যে আপনাদের যে
আঞ্চলিকভাবে যে ডিমান্ডগুলো রয়েছে, রাজশাহীর যে কাজের ডিমান্ডগুলো রয়েছে, এগুলো নতুন প্রশাসকের নেতৃত্বে সমাধান হয়ে যাবে ইনশাল্লাহ। রাহিম সারোয়ার, যমুনা নিউজ। চট্টগ্রামে অর্ধশত কোটি টাকায় নির্মিত একটি মার্কেট পরিত্যক্ত অবস্থায় আছে 7 বছর ধরে। অপরিকল্পিত উদ্যোগ আর অপচয়ের আরেক দৃষ্টান্ত। এই মার্কেটে দোকান কিনে বিনিয়োগ করা ব্যবসায়ীরা পড়েছেন বিপাকে। সম্ভাব্যতা যাচাই ছাড়াই এটি নির্মিত হয়েছে বলছে স্বয়ং চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ সিডিএ। ছয়তলা বিশাল মার্কেটের পুরোটাই শীততাপ নিয়ন্ত্রিত। আছে দুটি সাধারণ লিফট, এসক্যালেটর ও দৃষ্টিনন্দন ক্যাপসুল লিফট। পর্যাপ্ত পার্কিং সুবিধার পাশাপাশি আছে সিসি ক্যামেরা দিয়ে নিরাপত্তা ব্যবস্থা। আধুনিক সব সুযোগ সুবিধাই আছে সিডিএ সল্টগোলা শপিং কমপ্লেক্সে। নেই কেবল ক্রেতা বিক্রেতার কোলাহল। 2019 সালে নির্মাণ শেষের 7 বছর পরও চালু হয়নি মার্কেটটি। আজকে যেমন যেরকম যেটা সুযোগ সুবিধা আছে এই মার্কেটে দেখি সেরকম করছে। এসি লাগাইছে, সব কিছু লিফট লাগে, ক্যাপসুল লিফট আছে। আমরা এখানে 6 জন ডিউটি, নাইটে 3 জন, দিনে 3 জন। এসি মেসি আছে, দোকানপাট কালি হলে তো আমাদের থেকে ডিউটি করতে হয়। তো দোকানদার সব 12 দিবস রেডি করে আছে, সাইনবোর্ড লাগছে, কাগজ লাগছে, এরকম বিক্রি করবে। ব্যবসায়ীদের অভিযোগ 2014 সালে শুরু হয় দোকান বিক্রি। মোট 181টি দোকানের মধ্যে শতাধিক বিক্রি হয়, কিছু এখনো অবিকৃত। এত বছরেও চালু না হওয়ার জন্য সিডিএর কিছু অসাধু কর্মকর্তাদের সৃষ্ট জটিলতাকে দুষছেন ব্যবসায়ীরা। সবাই এখানে ক্ষতিগ্রস্ত হচ্ছে, সাথে সাথে সিডিও অনেক ক্ষতিগ্রস্ত হচ্ছে, কারণ এখানে সিডিএর বিশাল একটা খরচ আছে, বিদ্যুৎ বিল যাচ্ছে, তাদের সিকিউরিটি আছে এখানে, আর তাদের ইনভেস্টমেন্টও আছে। সিডিএর অসাধু কিছু কর্মকর্তা এবং তাদের অবহেলার কারণে আমরা এই মার্কেটটা চালু করতে পারছি না। এই মার্কেটটা যদি চালু হয়, এখানে 182টা দোকান, তার মধ্যে মাত্র 82টা সেল করছে। আমরা যদি মার্কেটটা চালু করতে পারতাম, প্রতি দোকান থেকে যদি 4-5 জন করে কর্মচারী হলে এখানে 1000 লোকের কর্মসংস্থানের ব্যবস্থা করা যেত। এক যুগও আমরা এখানের ব্যবসায়ীরা যারা বিনিয়োগ করছে, যারা দোকান মালিক, তারা কোনো সুফল পাচ্ছি না। সরকার এখানে একটা বিশাল অঙ্ক রেভিনিউ থেকে বঞ্চিত হচ্ছে। স্বয়ং সিডিএ চেয়ারম্যানই বলছেন, যথাযথ সম্ভাব্যতা যাচাই ছাড়াই গৃহীত এই প্রকল্প এখন সংস্থার জন্য বোঝা। মার্কেটগুলি করার সময় যে আমার মনে হয় আরেকটু যদি ভালোভাবে ফিজিবিলিটি স্টাডি করা হতো, তাহলে আজকে আমরা এই অবস্থার মধ্যে পড়তাম না। আপনি শুধু একটা মার্কেট করবেন তা নয়, এই মার্কেটটি কীভাবে পরিচালনা করবেন, মার্কেটটি ব্যবসা কীভাবে জমজমাট হবে, তারও একটি পরিকল্পনা থাকা উচিত ছিল। মার্কেটটির 20 তলা ফাউন্ডেশন, 6 তলা পর্যন্ত নির্মাণ শেষ। খরচ হয়েছে প্রায় 50 কোটি টাকা। জনস্বার্থের চেয়ে রাজনৈতিক প্রভাব আর স্বার্থসিদ্ধির জন্যই এসব প্রকল্প নেওয়া হয় বলছেন বিশিষ্টজনরা। ফিজিবিলিটি স্টাডি করা এখানে হয় না, এখানে মূল লক্ষ্য থাকে কোন প্রজেক্ট থেকে আমি কত ভাগ পাবো, কত আত্মসাৎ করতে পারবো। তার কারণে সমস্ত প্রজেক্টগুলো সঠিক লক্ষ্যে উদ্দেশ্যে এবং জনকল্যাণে এটা সুফল বয়ে আনে না। শহীদুল সুমন, যমুনা নিউজ, চট্টগ্রাম। ঠাকুরগাঁও সুগার মিল থেকে কৌশলে 2 শতাধিক ড্রাম চিটাগুড় লুটপাটের অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার মিলের পার্শ্ববর্তী হরিহরপুর গ্রামের কবরস্থান থেকে 13 ড্রাম চিটাগুড় উদ্ধার করে পুলিশ, যা মিল কর্তৃপক্ষের হেফাজতে রাখা হয়েছে। পুলিশের ধারণা, মিলের ঊর্ধ্বতন কর্মকর্তা ও শ্রমিক নেতাদের যোগসাজশে সরানো হয়েছে চিটাগুড়। ঠাকুরগাঁও সদরের হরিহরপুর কবরস্থান। মাড়াই করা আখের আবর্জনার স্তূপ সরাতেই চোখ চড়ক গাছ। একে একে বেরিয়ে আসে চিটাগুড় ভর্তি 13টি ড্রাম। স্থানীয়দের অভিযোগ, ঠাকুরগাঁও সুগার মিলের কিছু অসাধু কর্মকর্তা ও শ্রমিক নেতা কৌশলে কারখানার প্রাচীর সংলগ্ন শুকনো ডোবায় চিটাগুড় সরিয়ে রাখে। পরে গুড়ের ডিলার মমিনের সহায়তায় শ্রমিক নেতারা রাতের আধারে সেগুলো ড্রামে ঢুকিয়ে বিক্রি করে বিভিন্ন জায়গায়। আখের পাতা যেটা শুকায় গিয়ে সেটা দিয়ে তারা এই 13 ড্রাম এখানে পর্যাপ্ত জব্দ করছে এলাকাবাসী। কয়েকশো ড্রাম গুড় সুগার মিলের প্রাচীর ভিতর থেকে বাইরে বের হয়ে আসার পর এখানকার স্থানীয় কিছু ব্যবসায়ী, কিছু ঠিকাদার, সুগার মিলের ঠিকাদার, এরা গুড়টা উঠায় নিয়ে যাচ্ছে। মমিন নাম, বুঝছেন, উনি সুগার মিলে গুড়ের ব্যবসায়ী একজন। উনি বলতেছে যে সুগার মিল থেকে আমি অর্ডার নিচ্ছি, গুড়গুলা উঠায় সুগার মিলে নিয়ে যাবো, ওখানে নেট করে রাখার পরে টেন্ডারের মাধ্যমে আমাকে দিতে চাইছে।
বিষয়টি জানাজানি হলে ডিলার মমিন ও শ্রমিকরা পালিয়ে যায়। স্থানীয়রা জানায় পরিকল্পিতভাবে মিলের লাইন লিকেজ করে গুড় লুট করা হয়েছে। শুধু গুড়ই নয়, এর আগে মিলের দামি যন্ত্রাংশও চুরির অভিযোগ রয়েছে চক্রটির বিরুদ্ধে। ঠাকুরগাঁও সুগার মিলের সেক্রেটারি কুদ্দুস এবং সিকিউরিটি গার্ড এবং আরেকজন স্টোর কিপার রেজা ওরা আসে ওটা ওদের নিয়ন্ত্রণে নেয়। আমি জানি যে যারা গুড়ের ব্যবসা করে আব্দুল মমিন নাম, তারই লোকজন গুড় এই পিছন থেকে ট্যাঙ্কির এখান থেকে করে নিয়ে আসে, এখানে রাখে, এখান থেকে আবার বিভিন্নভাবে মনে করেন যে গাড়িতে করে নিয়ে মালগুলা নিয়ে চলে যায়। যদিও এসব অভিযোগ অস্বীকার করেছেন শ্রমিক নেতারা। এটা একটু বলেন যুক্ত না, হ্যাঁ ওইখানে যা দেখা গেল যে হ্যাঁ মোলাসিস যেখান থেকে কিছু নিয়ে যাচ্ছে, আমরা তখন যাই কিন্তু দেখতেছিলাম যে ওই লোকজন দৌড়ে পালাইলো, হ্যাঁ যারা নিয়ে যাচ্ছিল দৌড়ে পালাইলো। পুলিশ জানায় সন্দেহভাজন ডিলার মমিন গা ঢাকা দিয়েছে। উদ্ধারকৃত 13 ড্রাম গুড় কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে। এছাড়া জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানায় পুলিশ। এমডি স্যারের সাথে কথা হয়েছে। এমডি স্যার একজন মহাব্যবস্থাপক এবং একজন সহকারী মহাব্যবস্থাপক সুগার মিল ঠাকুরগাঁও ওনাদেরকে পাঠাইছে। ওনাদের উপস্থিতিতে ওরা মালটা হেফাজতে নিল। আমাদের কর্তৃপক্ষের সাথে কথা বলেন, হ্যাঁ ওনারা যা ব্যবস্থা নেবে তাই। কি পরিমাণ চিটাগুড় লুটপাট করা হয়েছে তার হিসাব দিতে পারেনি মিল কর্তৃপক্ষ। জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার কথা জানান প্রতিষ্ঠানটির এমডি। আমি দুপুরে জেনেছি যে এটা মিসিং হয়েছে, এইভাবে বাইরে নিয়ে গেছে। আমি এটা অবশ্যই ব্যবস্থা নিব, আমি এটা আলোচনা করব। ঠাকুরগাঁও সুগার মিলে চলতি বছর 1,978,000 মেট্রিক টন আখ মাড়াই করা হয়। উৎপাদন করা হয় 58,036 মেট্রিক টন চিনি। চারিন অর্নি, যমুনা নিউজ। তলানিতে নেমে যাওয়া বিনিয়োগ চাঙা করতে নতুন করে মাঠে নেমেছে বিডা। 180 দিনের কর্মপরিকল্পনার পাশাপাশি খাতওয়ারি অগ্রাধিকার নির্ধারণ করেছে সংস্থাটি। বিনিয়োগ আনার চেষ্টা করা হবে ঔষধ, চিকিৎসা সামগ্রী, কৃষিপণ্য, চামড়াজাত আর হোম টেক্সটাইল খাতে। অচল কারখানা সচল করে এবং পর্যটন খাতেও মনোযোগ দিতে চায় সরকার। ব্যবসায়ী নেতারা বলছেন সবার আগে দরকার সংশ্লিষ্ট খাতে সংস্কার। কারখানার চাকা ঘোরাতে দরকার কর্মীর, আর কারখানা স্থাপনে লাগে বিনিয়োগ। অনেক কথা বলা হলেও অন্তর্বর্তী সরকারের মেয়াদে আসেনি সেই কাঙ্ক্ষিত বিনিয়োগ। সরকারের মেয়াদ, রাজনৈতিক অনিশ্চয়তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো না থাকায় বিদায়ী 2025 সালে বিদেশি বিনিয়োগ আসে মোট জিডিপির কেবল 0.4%, যেখানে ভিয়েতনামে এসেছিল 4%, প্রতিবেশী দেশগুলোতে কম বেশি 1 থেকে 2%। নির্বাচন পরবর্তী বাংলাদেশে বিভিন্ন খাতে ব্যবসায় নামতে যাচ্ছে বিদেশি কোম্পানিগুলো। সে কারণে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে খাত নির্বাচন। ব্যবসায়ী নেতারা বলছেন বেশি লগ্নি দরকার উৎপাদন খাতে, উদ্যোগ নেওয়া দরকার সংস্কারের। আইনশৃঙ্খলা পরিস্থিতি, আপনার জ্বালানি সরবরাহ এবং অর্থ সরবরাহ যদি বলি, যে ফাইন্যান্সিয়াল মার্কেটস, এই তিনটা জায়গাতেই আসলে স্টেবিলিটি দরকার, সাপ্লাই চেইন ফোকাস দরকার। এটা কিন্তু অ্যাক্রস দ্য বোর্ড ম্যানুফ্যাকচারিং খাতের সবকটা খাতকেই সাহায্য করবে। সবচেয়ে বড় কথা হচ্ছে ইউরোপিয়ান ইউনিয়নের সাথে এফটিএর করেছে, সেটাকে দ্রুত কন্টিনিউশন, এটাকে কাজ করা এটার উপরে। আর এনবিআর এর বেশ কিছু জায়গায় রিফর্মের প্রয়োজন আছে। উৎপাদন বাড়লে বেগবান হবে রপ্তানি। এ খাতে মন্দাভাব যাচ্ছে গত 7 মাস ধরে। তাই প্রধান খাতগুলোর পাশাপাশি নতুন সম্ভাবনা কাজে লাগানোর পরামর্শ ইপিবির। আমাদের লাইট ইঞ্জিনিয়ারিং, আমাদের আইটি প্রোডাক্টস এবং ফার্মাসিউটিক্যালস, এরা কিন্তু আমাদের রপ্তানি বাণিজ্য বৃদ্ধিতে এবং রপ্তানি বৈচিত্র্যায়নে আমরা আশা করছি যে সামনের দিনে আরও আমাদেরকে সহায়তা করবে। 180 দিনের পরিকল্পনায় সব খাতকে এক ছাতার নিচে আনতে চায় বিডা। আন্তর্জাতিকভাবে বিনিয়োগের হিটম্যাপও তৈরি করেছে তারা। দক্ষিণ কোরিয়ার সাথে ফ্রি ট্রেড এগ্রিমেন্ট, অচল ও রুগ্ন কারখানা ব্যক্তি মালিকানায় ছেড়ে দেওয়ার কথাও বলছে বিডা। চীন বলেন, দক্ষিণ কোরিয়া বলেন, জাপান বলেন, এই হটস্পটটা ইজ ভেরি হাই প্রবাবল ফর আস। আইসিটি বলেন, আপনি আসলে এগ্রো প্রসেসিং বলেন, এবং এখানকার আসলে অন্যান্য যে ইন্ডাস্ট্রিগুলো আছে, মেডিকেল ডিভাইস, ফার্মাসিউটিক্যালস, এগুলোই আসলে মূলত অগ্রাধিকার খাত ওদের জন্য। যুদ্ধের কারণে আরও কিছুদিন থমকে থাকবে মধ্যপ্রাচ্যের বাজারে বিনিয়োগ। এখন চীন, তুরস্ক ও উত্তর আমেরিকার দেশগুলো থেকে বড় বিনিয়োগ আশা করছে বিডা। হুমায়ুন রশিদ, যমুনা নিউজ, ঢাকা। পটুয়াখালীতে তীব্র তেল সংকটের কারণে বিপাকে পড়েছেন ভাড়ায় মোটরসাইকেল চালকরা। যারা একসময় প্রতিদিন 1 থেকে 1,500 টাকা আয় করে সংসার চালাতেন, তাদের অনেকেই এখন অর্ধেকেরও কম আয় করছেন। তেল না পেয়ে দিনের বড় একটা সময় কাটছে লাইনে দাঁড়িয়ে। আয় কমে যাওয়ার পাশাপাশি বাড়ছে ঋণের চাপ। এমন পরিস্থিতিতে অনেক চালক বাধ্য হচ্ছেন পেশা বদল করতে।
পটুয়াখালী কুয়াকাটা মহাসড়কের পাশে গড়ে ওঠা অস্থায়ী মোটরসাইকেল স্ট্যান্ডগুলো একসময় ছিল ব্যস্ততায় ভরপুর। এখান থেকে বিভিন্ন উপজেলা ও ইউনিয়নে যাতায়াত করতেন হাজারো মানুষ। জেলার ৮টি উপজেলার শতাধিক পয়েন্টে থাকা এসব স্ট্যান্ডে প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত যাত্রী বহনের মাধ্যমে ১ থেকে ১,৫০০ টাকা আয় করতেন চালকেরা। তবে গত ১ থেকে ১.৫ মাস ধরে জ্বালানি তেল সংকটে পাল্টে গেছে সেই চিত্র। আগের মতো আয় করতে পারছেন না মোটরসাইকেল চালকরা। এখন দিনে আয় নেমে এসেছে ৫ থেকে ৬০০ টাকায়। আজকে সারাদিনে ৩০০ টাকা ইনকাম করছে, এত তো সংসার বাঁচে না। মনে করেন যে ১,০০০-১,২০০ টাকার কাম করতাম, আর এখন তেল বরণী সংকট কিন্তু ৪০০-৫০০ এরকমের হয়, আর বেশি হয় না। উপজেলা শহর ও গ্রাম অঞ্চলের পাইকারি দোকানগুলোতে তেল সরবরাহ প্রায় বন্ধ। পাম্পগুলোতে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করেও মিলছে না তেল। রয়েছে বাড়তি দামে তেল বিক্রির অভিযোগও, যার ফলে বাধ্য হয়ে অনেকে বদল করেছেন পেশা। আগে ২-৩টা দোকান ছিল, পাম্পে যখন যাবার লাগছে তৈল পাইতাম। এখন দেখা গেছে ২০০ টাকার তৈল দেয়, ৩ ঘন্টা ৪ ঘন্টা লাইনে দাঁড়াই থেকে তৈল নিতে হয়। অনেকের কিস্তি আছে, বউ বাচ্চা আছে, তৈলের জন্য দোকানে যাই, দোকানে তেল থাকে কিন্তু বলে তেল নাই। আমরা এই সংকটের কারণে গাড়ি চালাতে পারতেছি না। ফিলিং স্টেশন কর্তৃপক্ষ বলছে সরবরাহ থাকলেও চাহিদার তুলনায় তা অপ্রতুল। আগে বিক্রি করতাম ৪০-৪৫ লিটার দৈনিক, এখন ১ সপ্তাহ পর্যন্ত তৈল পাইতেছি না, এই জন্য দোকান বন্ধই থাকে। জনগণের চাহিদা এত পরিমাণ যা আমাদের পক্ষে দেওয়া সম্ভব না। তারা আমার লিমিট করে ৩০০, ৪০০, ৫০০ টাকার দেই, কিন্তু তারা চাচ্ছে ট্যাঙ্কি ফুল। ট্যাঙ্ক লরি একটা ডেইলি দেয়, সপ্তাহে ৭টাই আমরা পাই, তাতেও আমাদের সংকলন হচ্ছে না। এমন পরিস্থিতিতে জেলার লক্ষাধিক বাইকারের মধ্যে গেল ১ মাসেই অন্তত ২০,০০০ চালক পেশা বদল করেছেন বলে দাবি শ্রমিক নেতাদের। তৈলের কারণে আমাদের অনেক লোক, অনেক ছেলেপান এখন বেকার হয়ে গেছে, জীবিকা নির্বাহ করতে পারতেছে না, কিস্তি দিতে পারতেছে না, এখন অসহায় জীবনযাপন করতেছে। তেল সংকট দ্রুত নিরসনের দাবি জানিয়েছেন চালক ও স্থানীয়রা, নইলে জীবিকার সংকটে পড়বে আরও হাজারো পরিবার। শামস তাবরিজ উচ্ছ্বাস, যমুনা নিউজ। রাঙামাটির কাপ্তায়ে ভয়াবহ দূষণের কবলে কর্ণফুলী নদী। বাজার ও হাসপাতালের বর্জ্য সরাসরি গিয়ে পড়ছে এই নদীতে। আশপাশের এলাকায়ও ছড়িয়ে পড়ায় দুর্গন্ধ, জনজীবন অতিষ্ঠ। দিনের পর দিন এভাবে চললেও প্রশাসন নির্বিকার, ফলে ক্ষুব্ধ স্থানীয়রা। রাঙামাটির কাপ্তাই অংশে কর্ণফুলী নদীতে এভাবেই প্রতিদিন অবাধে ফেলা হচ্ছে বিপুল পরিমাণ বর্জ্য। স্থানীয়দের অভিযোগ, কাপ্তাই, চন্দ্রঘোনা এবং রাঙ্গুনিয়া উপজেলার দোভাষী বাজারসহ আশপাশের বিভিন্ন বাজারের ময়লা আবর্জনা সরাসরি গিয়ে পড়ছে নদীতে। এমনকি নদীর তীর ঘেঁষে গড়ে ওঠা একাধিক হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারের মেডিকেল বর্জ্য এবং বাসাবাড়ির আবর্জনা ফেলা হচ্ছে নিয়মিত। কর্ণফুলী এই আপনার মানুষের আবর্জনা, ময়লা আবর্জনা, দোকানের বর্জ্য, মানুষের ঘরবাড়ির বর্জ্য, ল্যাবরেটরি যেগুলো আছে, এখানে যে ময়লা আবর্জনা যেগুলো আছে, যে কেমিক্যাল জাতীয় যেগুলো আছে, সুই, সিরিজ, সবগুলো হানে। আমাদের এই কর্ণফুলী যা দূষণ হচ্ছে বলার বাইরে, পথচারীরা নাক ধরে হাঁটতে হয় এদিকে। বর্জ্যের কারণে নদীর পানি দূষণই শুধু নয়, কমছে মাছের পরিমাণ, জীববৈচিত্র্য এবং স্থানীয় জনজীবনও হুমকির মুখে। বর্জ্যের দুর্গন্ধে আশপাশের বাসিন্দারা ভোগান্তিতে। লেগে আছে রোগবালাই। বছরের পর বছর এভাবে চললেও প্রশাসন নির্বিকার বলে অভিযোগ স্থানীয়দের। সব নদীতে নদীতে পড়ছে, এগুলো রাস্তায় হারা যায় না, মাছের তো সংকট নাই এখানে, তো মনে করেন মাছ পাওয়া যায় না, সারাদিন মাছ পায় না, মাছের কোনো সংকট দেখা যায় না। সমগ্র দোকানদাররা গন্ধের জন্য থাকতে পারছে না, এবং আমাদের এই পরিবেশ, খালের পানির পরিবেশও দূষিত হচ্ছে। তদন্ত করে ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন ইউএনও। ময়লা আবর্জনা ফেলা হচ্ছে, সেগুলো যেন খুব সুষ্ঠু হয়েছে, সেগুলো নিষ্কাশন হয়, সে ব্যাপারে আমরা পদক্ষেপ নিচ্ছি। এবং আমাদের পরিকল্পনা আছে কর্ণফুলীর দূষণ আমরা সুন্দর কোথায় নিয়ে আসবো। যে কর্ণফুলীর উপর নির্ভর করে গড়ে উঠেছে মৎস্য সম্পদ, কৃষি এবং বহু মানুষের জীবিকা, সেই নদী রক্ষায় দ্রুত পদক্ষেপ গ্রহণের তাগিদ পরিবেশবিদদের। আল আমিন শিকদার, যমুনা নিউজ। খেলার খবর। মালদ্বীপে যেমন দর্শকদের জন্য হোম ভ্যালুর আমেজ পেয়েছেন, দেশে সাফ অনূর্ধ্ব ২০ ট্রফি নিয়ে ফিরে সেই আমেজই পাচ্ছেন। যমুনা টেলিভিশনকে জানান চ্যাম্পিয়নদের প্রাণভ্রমরা রোমান সুলিভান। বিমানবন্দর থেকে হাতে ছিল গ্র্যান্ড রিসিপশনে সবার ভালোবাসার সিক্ত ফুটবলাররা। যে আনন্দ দ্বিগুণ হয় ডিএনসিসি ও নাসের শাহরিয়ার জাহিদের বোনাস ঘোষণায়। বাফুফের এখন পরিকল্পনা রোমান
ডেকলানদের নিয়ে এশিয়ার মঞ্চে ভালো করার। Like that. It was awesome. It was great to win in front of the fans. Felt like a home game, even though we were in the Maldives. It was awesome for them to show up. Thank you. হাতির ঝিল থেকে ছাদখোলা বাসে টিম হোটেলে ফিরেও থামে না উদযাপন। কেক কেটে সাবজয়ীদের বরণ করে নেয় হোটেল কর্তৃপক্ষ। এর আগে মালে থেকে ঢাকা, তারপর বিমানবন্দর থেকে হাতির ঝিল, সাবজয়ীরা ক্লান্ত হয় না মানুষের ভালোবাসায়। হাতির ঝিলের অ্যাম্ফি থিয়েটারে সমর্থকদের অপেক্ষা শেষ হয় রোনান ডেকলানদের আগমনে। এই সুযোগ বারে বারে আসে না, বাট এই সুযোগ এর পরের বার যখনই বাংলাদেশের সামনে থাকবে এই সুযোগ আমরা অবশ্যই কেড়িয়ে নিব। I also don't speak any Bangla, but I just wanted to reach and tell the fans how appreciative I am for all the support you've given me online and all the fans in the Maldives that showed up. It's really truly one of a kind. I truly believe that Bangladesh has the best fans in the world. বাফুফের সহসভাপতি নাসির শাহরিয়ার জাহিদি খেলোয়াড় প্রতি 1 লাখ আর ঢাকা উত্তর সিটি কর্পোরেশন খেলোয়াড় প্রতি 50,000 টাকা পুরস্কার ঘোষণা আনন্দ দ্বিগুণ করে। ঢাকা উত্তর সিটির পক্ষ থেকে প্রতি প্লেয়ার জন্য 50,000 টাকা করে আমি উপহার দেব। এখন রোনান ডেকলানদের নিয়ে এশিয়ার মঞ্চে ভালো করার পরিকল্পনা। স্ট্রং একটা পাইপলাইন গড়ে তুলতে আন্ডার 15, আন্ডার 17, আন্ডার 19, আন্ডার 20 এইগুলো পাইপলাইন তৈরি করবে যাতে আমরা ভালো ন্যাশনাল টিম ভবিষ্যতে পেতে পারি। 6 এপ্রিল যুব ক্রীড়া মন্ত্রণালয়ের সংবর্ধনার আগ পর্যন্ত এই হোটেলেই ফুটবলারদের থাকার কথা রয়েছে। মেহেদি নাইম, যমুনা স্পোর্টস, ঢাকা। দেশে ফিরেছে অনূর্ধ্ব-20 সাফজয়ী বাংলাদেশ ফুটবল দল। টানা দ্বিতীয়বারের মতো এই শ্রেষ্ঠত্ব ধরে রেখে সন্ধ্যা 7:30টায় অবতরণ করে মিঠু রোনালদের ফ্লাইটটি। 6 এপ্রিল পুরো দলকে পুরস্কার করার ঘোষণা দেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। পাশাপাশি বয়সভিত্তিক দলগুলোর টুর্নামেন্ট নিয়মিত করতে কাজ করার কথা জানান তিনি। দীর্ঘ বিমান পথ ও প্রায় 1 ঘন্টা ফ্লাইট বিড়ম্বনা শেষে শনিবার সন্ধ্যা 7:30টার দিকে ঢাকায় অবতরণ করে অনূর্ধ্ব-20 সাফজয়ী ফুটবলারদের ফ্লাইট। ভ্রমণ ক্লান্তি উপেক্ষা করে সোনালী ট্রফির উজ্জ্বলতায় আবারও যেন উজ্জীবিত পুরো দল। কয়েকটি ম্যাচ হয়েছে, দেন বাংলাদেশ উইন হয়েছে, আর আমরা চ্যাম্পিয়ন হয়েছি, চ্যাম্পিয়ন হয়ে দেশে ফিরছি। রোনাল্ড ইজ ভেরি গুড প্লেয়ার। সবার টিমমেটদের ভিতরে অনেক কনফিডেন্স ছিল যে আমরা চ্যাম্পিয়ন হতে পারবো। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে টানা দ্বিতীয়বার সাফ শ্রেষ্ঠত্ব ধরে রাখা দলটিকে বরণ করে নেয় যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। 6 এপ্রিল সাফজয়ী দলটিকে পুরস্কারের ঘোষণা দেন আমিনুল হক। পাশাপাশি সুলিভান ব্রাদার্স জাতীয় দলে খেলার জন্য প্রস্তুত আছে বলে জানান যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী। আগামী 6 এপ্রিল আমাদের বিশ্ব ক্রীড়া দিবস রয়েছে, আপনারা জানেন। সেই দিবস উপলক্ষে আমাদের একটি সংবর্ধনা অনুষ্ঠান আমরা আমাদের এই জাতীয় বীরদের জন্য করছি এবং সেই দিন এনএসসিতে অডিটোরিয়ামে ইনশাআল্লাহ আনুষ্ঠানিকভাবে তাদেরকে পুরস্কৃত করা হবে। সেটা আর্থিক পুরস্কার অবশ্যই থাকবে তাদের জন্য। ঠিক এইভাবেই কিন্তু লাল সবুজের বিজয় কেতন উড়িয়ে আরও একটিবার সাফের শ্রেষ্ঠত্ব প্রমাণ করেছে বাংলাদেশ অনূর্ধ্ব-20 ফুটবল দল এবং এই ধারাবাহিকতা বজায় রেখে সামনের দিনগুলোতেও আলো ছড়াতে চায় তারা। ইতিহাস রচনাকারী তরুণ তুর্কিদের বরণ করে নিয়ে ব্যবস্থা করা হয় আলোকসজ্জিত ছাদখোলা বাসের। তবে বয়স ভিত্তিক দলের অনিয়মিত টুর্নামেন্ট বার্তা দেয় মুদ্রার উল্টো পিঠে, যা নিয়ে অবগত খোদ যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী। দেখেন, আমি নিজে ফুটবলার, সো আমি জানি পাইনিয়ার লিগ থেকে কিন্তু আমি আজকে ফুটবলার থেকে আজকে বাংলাদেশের স্পোর্টসের দায়িত্ব নিয়ে কাজ করছি। আগামী 7 দিনের ভিতরেই যা যে বাৎসরিক ক্যালেন্ডারগুলো আমাদের কাছে পেশ করলে আমরা সেইভাবে তাদের সাথে কথা বলে প্রত্যেকটি ফেডারেশনকে নিয়ে আমরা একদম রুট লেভেল থেকে আমরা নতুনভাবে কাজ শুরু করবো ইনশাল্লাহ। দেশের জন্য সম্মান বয়ে আনা ফুটবলারদের যথাযথ পরিচর্যার মাধ্যমে পাইপলাইন শক্তিশালী করার দাবি সংশ্লিষ্টদের। নাসিফ শুভ, যমুনা স্পোর্টস, ঢাকা। আন্তর্জাতিক সংবাদ।
ইরানের হামলায় বিধ্বস্ত মার্কিন ফাইটার জেটের নিখোঁজ পাইলটের সন্ধান মেলেনি এখনো। তল্লাশি অভিযান অব্যাহত রেখেছে যুক্তরাষ্ট্র ইরান দুপক্ষই। দুর্গম পাহাড়ি এলাকায় অভিযানে অংশ নিয়েছে ইরানের সাধারণ মানুষও। এ নিয়ে তৃতীয় দিনের মতো চলছে অনুসন্ধান। ধারণা করা হচ্ছে বিমান বিধ্বস্ত হওয়ার পর প্যারাসুটের সাহায্যে নিচে নেমে নিখোঁজ হন ওই মার্কিন এয়ারম্যান। এদিকে সম্ভাব্য দুর্ঘটনাস্থল ইরানের দক্ষিণ পশ্চিমাঞ্চলে যৌথ বাহিনীর হামলার প্রাণ গেছে অন্তত 4 জনের, গুরুতর আহত 1 জন। হামলার শিকার ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম IRIB এর সম্প্রচার টাওয়ার। কাছাকাছি কোসিয়া এলাকার টেলিকমিউনিকেশনকেও ভবন ও ক্ষতিগ্রস্ত বোমার আঘাতে। ইরানে যুক্তরাষ্ট্র ইসরায়েলের হামলা অব্যাহত। শনিবার দেশটির রাসায়নিক শিল্প অঞ্চল টার্গেট করে ব্যাপক হামলা চালিয়েছে যৌথ বাহিনী। খুজেস্তান প্রদেশে আক্রান্ত হয়েছে বেশ কয়েকটি পেট্রোকেমিক্যাল স্থাপনা। অগ্নিকাণ্ডের ঘটনাও হয়েছে মাসার পেট্রোকেমিক্যাল জোনে। হামলায় নিহত হয়েছে 5 জন, আহত 170 জন। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর দাবি বিস্ফোরক তৈরি করা হতো অঞ্চলটির কারখানাগুলোয়। আরদাবিলে বোমা বর্ষণে প্রাণ হারিয়েছে 3 জন, আহত 3 জন। তেহরান জুড়ে ফাইটার জেট উড়ছে আকাশে, পাওয়া গেছে ব্যাপক বিস্ফোরণের আওয়াজ। ইরানের রাজধানীতে আবারও হামলার শিকার একটি বিশ্ববিদ্যালয়। বোমা ফেলা হয়েছে হাসপাতালগুলোয়। জবাবে ইসরায়েলে জোরদার হামলা চালিয়েছে ইরান। কুয়েতে একটি জ্বালানি স্থাপনায় আঘাত এনেছে মিসাইল। অগ্নিকাণ্ডের পাশাপাশি উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতির শিকার স্থাপনাটি। ডোনাল্ড ট্রাম্পের দেয়া আলটিমেটাম প্রত্যাখ্যান করেছে ইরান, দিয়েছে পাল্টা হুমকি। শনিবার ট্রুথ সোশ্যালে দেয়া পোস্টে ট্রাম্প বলেন, হরমুজ প্রণালী খুলে দিতে চুক্তির জন্য ইরানকে বেঁধে দেয়া 10 দিনের সময়সীমার আরও মাত্র 48 ঘন্টা বাকি আছে। এই সময়ের মধ্যে চুক্তিতে রাজি না হলে নরক বানিয়ে দেওয়া হবে ইরানকে। হুমকি উড়িয়ে দিয়ে ইরানের দাবি অসহায় ও বিচলিত হয়ে এমন ফাঁকা আওয়াজ তুলছেন ট্রাম্প। এমন আলটিমেটামকে বোকামিও আখ্যা দিয়েছে। তেহরানের সেনা কমান্ডের দাবি, মরিয়া, ক্ষুব্ধ ও ভারসাম্যহীন পদক্ষেপ নিচ্ছে ওয়াশিংটন। যুক্তরাষ্ট্রের জন্য নরকের দরজা খুলবে এমন পাল্টা হুমকিও দিয়েছে। এই ছিল যমুনা নিউজে। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।